হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ৩৭। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আই লাভ হার বাবা, অ্যান্ড আই ওয়েন্ট হার। প্লিজ বাবা, যে কোনো মূল্যে মেয়েটিকে এনে দাও আমায়। আমার বুক কাঁপছে, ভীষণ কলিজা পুড়ছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মারা যাব ওকে ছাড়া। প্লিজ বাবা, আমার আবদারটা রাখো, এনে দাও আমার বউকে, নয়তো আমি পাগল হয়ে যাব বাবা, নিঃশ্বাস আটকে মরে যাব। প্লিজ বাবা, সেভ হার, প্লিজ। নিরুপায় নিহাল খান হৃদের পিঠে আশ্বস্তের হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমরা খুব শীঘ্রই মেয়ে দুটোকে পেয়ে যাব বাবা। ইউ আর মাই ব্রেভ বয়, ধৈর্য রাখো। হৃদের ঝিমিয়ে পড়া মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল নিহাল খানের কথায়। মেয়ে দুটোকে খুব শীঘ্রই পেয়ে যাব মানে? তার বউ এখনো নিখোঁজ? মাত্র দুর্বলতা প্রকাশ করা হৃদ হয়ে উঠল কঠিন। গুরু গম্ভীর মুখে বাবাকে ছেড়ে আশেপাশে তাকালো তীক্ষ্ণ নজরে। আশেপাশে হাজার হাজার মানুষের গমগমে ভিড়, অথচ তার বউ এখনো নিখোঁজ। গোটা রাত গড়িয়ে সকাল হলো, অথচ দুটো নিখোঁজ মেয়ের সন্ধান এত এত মানুষ মিলে হৃদকে দিতে পারল না। শক্তপোক্ত হৃদ ঘায়েল বাঘের ন্যায় হিংস্রত্বে প্রকাশ করে আগে শান্ত থাকলো। কখন গর্জে উঠবে বা কখন হিংস্রত্বে থাবা বসাবে, কার ওপর কে জানে। নিহাল খান ছেলের গম্ভীর ঘায়েল মুখটা দেখল। হৃদকে কি বলে সান্ত্বনা দেবে সে ভাষা ওনার জানা নেই। হাজার হাজার মানুষের বাইরে আর্মি র্যাব ফোর্স লাগানোর পর যখন মেয়ে দুটো সন্ধান পাওয়া যাচ্ছে না, তখন আশা করা যায় মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই। পাহাড়ি জঙ্গির হাতে পড়ে তাদের মাটি চাপা হয়েছে এতক্ষণে। আর এই কথাটি উপস্থিত সবার ধারণা করেছে। এমনকি তিনি আর্মি কমান্ডারের সাথে মেয়ে দুটোর ব্যাপারে কথা বলতে। কমান্ডার ওনাকে এমনটাই জানায়, কিন্তু এই কথাটা তিনি বাবা হয়ে হৃদকে কিভাবে জানাবে? ছেলের দুর্বলতা এই প্রথম কোনো কিছু নিয়ে দেখেছেন তিনি। বুঝ হবার পর এই প্রথম ওনার ছেলে ওনার কাছে কোনো কিছু নিয়ে আবদার করলো, তাও নিজের বউকে সেভ করতে। অথচ চারপাশে হুলুস্থুলুস অভিযান সেই নিজেই চালিয়ে রেখেছে। বাবা হয়ে উনার কিছু করার সুযোগ পর্যন্ত পাচ্ছে না তিনি। ছেলের দুর্বলতার সামনে তিনি কিভাবে বাবা হয়ে ছেলেকে নিরাশ করে বলবে মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই? মন্ত্রী হয়ে তিনি অসহায় বোধ করল পরিস্থিতির কাছে। ছেলের পছন্দের মানুষকে খুঁজে না পেয়ে কিভাবে সামলাবে হৃদকে, সেই চিন্তা ওনাকে ত্রাস করলো। ওনার বউটা এমনি যে রকচটে, যদি হৃদের কিছু হয় তাহলে এই দায়ভার নিশ্চয় ওনার ওপর ঢালবে হৃদের মা। দীর্ঘ ভারী নিঃশ্বাস গোপন করে তিনি এগিয়ে আসলো হৃদকে কিছু বলবে, কিন্তু তার আগে হৃদ নিজের ক্রিমিনাল মাইন্ড চালালো। নিহাল খানকে উদ্দেশ্য করে ব্রেন চালাতে চালাতে বলল, কমান্ডারদের দ্বিগুণ ফোর্স বাড়াতে বলো বাবা। র্যাব বাহিনীর সাথে ট্র্যাকিং কুকুর পাহাড়ের বুকে নামতে বলো জায়গায় জায়গায়। সন্দেহজনক যা পাবে সেটাই যেন সংগ্রহ করে। দরকার পড়লে আমি নিজে ভিজিট করব সেই সব জায়গা। দ্রুত ফোর্স বাড়াতে বলো, কুইক। হৃদের ট্র্যাকিং কুকুরের বিষয়টি নিহাল খানের দারুণ লাগলো। এই কুকুরগুলো পাহাড়ের বুকে নামলে অবশ্যই মেয়ে দুটোর সন্ধান পাওয়া যেতে পারে দ্রুত। কিন্তু এত এত আর্মি র্যাব ফোর্সের সাথে হৃদের হাজার হাজার ছেলেপেলে থাকতে আরো মানুষ কি দরকার? নিহাল খান আমতা আমতা করে হৃদকে আপত্তি জানাতে চেয়ে বলল, কমান্ডারদের বলে দিচ্ছি ট্র্যাকিং কুকুরের বিষয়টা, কিন্তু এত মানুষ থাকতে আরো ফোর্সের কি প্রয়োগ? নিহাল খানের কথা শেষ করার আগে কোমরে দুহাত রেখে পাহাড়ের শেষ সীমানে তাকালো হৃদ। দৃষ্টিতে সে কি তেজ! কোনো কিছু জ্বালিয়ে পুড়িয়ে ফেলার মতো ভয়ঙ্কর তপ্ত চোখে। সকালের পরিবেশটা বেশ সুন্দর, কিন্তু চারিপাশের মানুষের হই হুল্লোড়ের চিৎকারে পরিবেশটা আরো সুন্দর দেখাচ্ছে না। যেন মনে হচ্ছে কোলাহলের কোনো রণক্ষেত্র এটি, যেখানে সবাই যুদ্ধের প্রস্তুতিতে দাঁড়িয়ে। হৃদ পাহাড়ের চূড়ায় তাকিয়ে নিহাল খানের কথা কেটে শক্ত গলায় বলল, প্রয়োজন আছে বাবা, খুব প্রয়োজন আছে। শুধু আর্মি বা র্যাব ফোর্স নয়, এই এলাকার পাহাড়িয়ান লোক লাগাও আমার বউকে খুঁজতে। আমার এত এত ক্ষমতা আজ কোনো কাজে দিচ্ছে না বাবা। আমি আমার বউকে এখনো খুঁজে পাচ্ছি না। আমার জায়গাটা তোমাকে ব্যাখ্যা করতে পারবো না। তুমি শুধু ফোর্স বাড়াও বাবা। নিহাল খান আর আপত্তি করলো না। হৃদের কথা মতো কাজ করলো। পিছন থেকে হৃদের কাজ চেপে এগোলো কমান্ডারদের দিকে। সেখানে কথা বলে ফোর্স বাড়াবে, সেই সাথে ট্র্যাকিং কুকুর পাহাড়ের বুকে নামাতে বলবে। নিহাল খান যেতে আসিফ দৌড়ে এই দিকটা এগিয়ে আসলো হৃদের দিকে। হৃদ হৃদকে জেগে উঠতে দেখে মূলত ওর কথা বলতে আসা। আসিফের দৌড়ে আসার মধ্যেই আকাশের বুকে দেখা গেল আরও একটি হেলিকপ্টারের চক্কর। দৌড়ে আসা আসিফ মাথা তুলে আকাশের দিকে তাকালো। এই হেলিকপ্টার নিশ্চয়ই খান পরিবারের সদস্য থাকার কথা। আসিফকে রাতে অয়ন কল দিয়েছিল মায়ের খোঁজ নিতে।
হয়তো অয়ন হতে পারে এই হেলিকপ্টারে। আসিফ আকাশের দিকে তাকাতে তাকাতে দৌড়ের গতি কমিয়ে দিল। হেলিকপ্টারের পাখা ধীরে কমে এসে আসিফকে পার হয়ে হৃদের মাথার উপর দিয়ে গিয়ে নামলো বাকি হেলিকপ্টারের সঙ্গে। হৃদ চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত উড়ন্ত হেলিকপ্টারের দিকে। কে বা কারা এসেছে তা দেখার দরকার পর্যন্ত পড়ল না। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই পাহাড়ের চূড়ায়। আসিফ দৌড়ে হৃদের কাছাকাছি আসতেই ডাকলো হৃদকে। ভাই! আকাশের বুকে হেলিকপ্টারগুলো উড়া আসিফ। সবগুলো নিষিদ্ধ জায়গায় হেলিকপ্টারের খোঁজ লাগা কুইক। আমি নিজে যাব সেসব নিষিদ্ধ জায়গাগুলোতে। চল। হৃদ শুধুই তার ব্রেন চালাচ্ছে এই মুহূর্তে। কিভাবে বউকে খুঁজে পাওয়া যাবে এই পদক্ষেপ গ্রহণ করেছে। বাকি সবাই শুধু হৃদের কথা অনুযায়ী কাজ করছে। যে কোনো পরিস্থিতি হৃদের তীক্ষ্ণ মাইন্ড দ্রুত চলে সেটা পূর্ব থেকে অবগত আসিফ। তাই নতুন করে অবাক হলো না হৃদের চাল চলনে। আসিফ হৃদের কথা শুনল এবং কিছু বলতে চাওয়ার আগে হৃদ নিজের কথা শেষ করতে করতে হাঁটে হেলিকপ্টারগুলোর দিকে। আসিফ বুঝলো হৃদকে এই মুহূর্তে কিছু বলার চেয়ে চুপচাপ সে কাজ করাটাই শ্রেয়। নয়তো যে আগুন হৃদের ভিতরে জ্বলছে সেই আগুন সর্বপ্রথম আসিফকেই পোড়াবে হৃদ। আসিফ তৎক্ষণাৎ হৃদের পেছন থেকে দৌড়ে সামনে এগোলো ক্যাপ্টেনদের বলতে হেলিকপ্টারগুলো আকাশে ওড়াতে। আসিফ ক্যাপ্টেনদের তাদের কাজ বুঝিয়ে দেওয়ার মধ্যে দেখলো মাত্র আগত হেলিকপ্টার থেকে আয়ন আর রাদিফ দুজন অস্থির উত্তেজিত অবস্থায় নামতে। দুজনের হাঁটার গতিপথ ছিল হৃদ, কিন্তু অশান্ত অস্থির হৃদ চোখ আড়িয়ে তাদের দুজনকে দেখলো কি দেখলো না। কোমরে ইন করা শার্টের ভাঁজ খুলতে খুলতে গিয়ে বসলো হেলিকপ্টারের ভেতরে। আয়ন রাদিফ হৃদকে হেলিকপ্টারের ভেতরে বসতে দেখে নিজের হাঁটার গতি বাড়িয়ে দৌড়াতে চাইলো, কিন্তু ততক্ষণে দুজনের বডিগার্ড দুদিক থেকে উড়ন্ত যন্ত্রটি দরজা আটকে দিতে দিতেই ক্যাপ্টেন হেলিকপ্টারটি উড়ালো আকাশে। আয়ন বা রাদিফ কারো সুযোগ হয়নি হৃদের সঙ্গে যাওয়ার। আসিফ অপর হেলিকপ্টার উড়াতে উড়াতে চেঁচালো রাদিফ আর আয়নের উদ্দেশ্যে। তাড়াহুড়ো করে বলল, আয়ন ভাই, আপনি আর রাদিফ দুজনেই দুটো হেলিকপ্টারে উঠুন। আমরা পাহাড়ের নিষিদ্ধ জায়গাগুলোতে যাব। ভাইয়ের পিছন পিছন। আপনারা দুজন দুটো আলাদা আলাদা হেলিকপ্টারে আলাদা দিশায় যান। ক্যাপ্টেনদের লোকেশন বলা আছে। সঙ্গে একজন করে বডিগার্ড নিয়ে যান। আসিফের কথা মতো আয়ন রাদিফ দুজনেই দৌড়ালো দুই পথে। হৃদের পেছন পেছন তারাও একটি করে হেলিকপ্টার উড়িয়ে গেল ভিন্ন ভিন্ন দিশায়। আসিফ চলে যেতে গিয়েও একটু থামলো। বাকি হেলিকপ্টারের ক্যাপ্টেনগুলোকে আবারও একবার করে লোকেশন বুঝিয়ে দিয়ে সে পুনরায় তার বরাদ্দকৃত হেলিকপ্টারে চড়তে চড়তে দেখলো অস্থির উত্তেজিত আরিফ দৌড়ে এদিকটায় আসছে। হয়তো আসিফকে কিছু বলতে চায়। আসিফ কি মনে করে পুনরায় নেমে গেল। কিছু দূর এগিয়ে এসে আরিফকে আশ্বস্ত করে বলল ওদের সাথে যেতে, মায়াদের খোঁজ পাহাড়ের বুকে হেলিকপ্টার নিয়ে চড়তে। আসিফের কথায় উত্তেজিত আরিফ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। মুহূর্তের মাঝে 10টি হেলিকপ্টারের পাখা উড়িয়ে চলল পাহাড়ের বুকে। অল্প দূরত্বে পাহাড়ের বুক ঘেঁষে হেলিকপ্টার থেকে খোঁজ চড়ালো মায়াদের। এত এত মানুষ শুধু অবাক চোখে তাকিয়ে রইল হৃদ খানের ক্ষমতার দিকে। তাদের দেখা কখনো এমন হয়নি কারো জন্য কেউ এত অস্থির পাগল পাগল হয়ে এত মানুষ জড়ো করে ফেলতে মুহূর্তের মাঝে। হাজার হাজার মানুষকে বিরতিহীনভাবে লাগাতার এক পাহাড় থেকে অন্য পাহাড়ের বুকে দৌড় করাচ্ছে শুধু দুটো মেয়ের জন্য। সেই সাথে এতগুলো মানুষের খাওয়া দাওয়া পানি ডাক্তারের ব্যবস্থা পর্যন্ত হৃদ খানের পক্ষ থেকে। তারপরও মেয়ে দুটো হৃদ খান চাই মানে চাই। এখনো তো উপস্থিতি মানুষের মধ্যে একটা তীব্র কৌতূহল জেগে উঠেছে। কে সেই নারী যার খোঁজে হৃদ খান আকাশ পাতাল এক করে দিচ্ছে অনুসন্ধানে। হৃদ খানের শখের নারীকে সবাই এক পলক হলেও দেখতে চায়, কিন্তু আফসোস সেটা আদৌ সম্ভব হবে কিনা কে জানে। সবার ধারণা মেয়ে দুটো হয়তো জীবিত নেই, কারণ জীবিত মানুষের সন্ধান এতক্ষণে পেয়ে যেত তারা। কিন্তু মৃত মানুষের সন্ধান পাওয়া এই পাহাড়ের বুকে অনেকটাই দায়ী, কারণ মৃত মানুষ বন্য পশুর শিকার হয়। যদি মেয়ে দুটো মৃত হয় তাহলে এতক্ষণে নিশ্চয়ই পাহাড়ি বন্য পশুর আহার হয়ে গেছে। সেখানে এক রাত কেন, এক যুগ খুঁজলেও মেয়ে দুটোর সন্ধান পাওয়া যাবে না। দেখতে দেখতে আর্মি র্যাব ফোর্স আরো দ্বিগুণ বাড়লো। সারি সারি গাড়ির ভিড় পড়লো রাস্তায়। দুপাশে পাহাড়ি রাস্তা। 2 কিলোমিটার পর্যন্ত গাড়ির ভিড়ই পড়লো। আগত র্যাব বাহিনীর সাথে স্পেশালিস্ট ট্র্যাকিং কুকুর নামানো হলো পাহাড়ের বুকে। আর সেটা কাজেও দিল। কুকুরগুলোর ঘ্রাণ শক্তি তীব্র হয়। কোনো জিনিসের ঘ্রাণে চিহ্নিত করতে পারে মানুষের অবস্থান। র্যাব বাহিনীর হাতে হাতে সেই কুকুরগুলো নিয়ে জায়গায় জায়গায় ছড়িয়ে পড়তে মায়াদের চিহ্নর খোঁজ বের হতে শুরু করলো।
প্রথমে রাস্তায় রক্তের ছাপ পেল। রাতের আধারে জঙ্গি ছেলেগুলোর হাতে মায়ার পা কেটে উল্টে পড়ার সেই রক্তের দাগগুলো কুকুর দিয়ে শনাক্তকরণ করতেই সেখানে র্যাব বাহিনী দাগ টেনে শেষ করলো। পাহাড়ে উঠতে উঠতে আরো কয়েক জায়গায় অল্প অল্প রক্তের দাগ পেল বিভিন্ন জায়গায়। তদন্ত অনুযায়ী র্যাব ফোর্স ধারণা করছে মেয়েগুলো রাতের আধারে হয়তো এই পথে দৌড়ে পালিয়েছিল। এই শনাক্ত করা জায়গাগুলো হ্রদের কাছে পৌঁছাতে বার্তা পাঠানো হলো হ্রদের ক্যাপ্টেনের কাছে। 7 থেকে 9টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা যাবৎ শুধু পাহাড়ের নিষিদ্ধ জায়গাগুলোতে একটি হেলিকপ্টারে চড়ে বেরিয়ে মায়েদের অনুসন্ধানের খোঁজ পেল না হ্রদ বা অন্য কেউ। তারপরও ক্লান্তিতে কেউ থেমে নেই। বিরতহীনভাবে এক জায়গায় বারবার রাউন্ড দিয়ে খুঁজে বেড়াচ্ছে মায়াদের। অশান্ত হৃদ দাঁত কিরমির করে বসে। তখনই ক্যাপ্টেন খবর দিল মায়াদের কিছু চিহ্ন শনাক্ত করানোর বিষয়টি। অল্প আশার আলো দেখতে পেতেই হৃদ তৎক্ষণাৎ উড়ন্ত যন্ত্রটি নামাতে বলল নিচে। দক্ষ ক্যাপ্টেন তাই করল। পাহাড়ের শেষ চূড়ায় পাখার রাউন্ড রাউন্ড ঘুরিয়ে নামলো নিচে। উড়ন্ত যন্ত্রটি নামতে দেরি, কিন্তু হৃদের লাফিয়ে বের হতে দেরি হলো না। হৃদকে বের হতে দেখে কালো পোশাকধারী কিছু র্যাব ফোর্স এগিয়ে আসলো। তাদের মধ্যে একজন কমান্ডারও ছিল। তিনি হাতে একটা ট্যাব হৃদকে তখনকার শনাক্তকরণের জায়গাগুলো ছবিতে দেখাতে দেখাতে হাঁটলো সামনে। হৃদ ট্যাব হাতে চলল নিচে, যেদিকে ট্র্যাকিং কুকুরগুলো দিশা দিচ্ছিল। পাহাড়ের উঁচু হতে নিচে নামার মাঝপথে আবারও হইচই করলো কুকুরগুলো। ঘেউ ঘেউ শব্দে পা দিয়ে আশেপাশের বালু মাটি সরাতে লাগলো কোনো কিছুর আভাস পেয়ে। হৃদ থামে। সে থামে নয়, তাকে থামতে হয় কুকুরগুলোর হইচই দেখে। সেই সাথে থামলো পুরো র্যাব ফোর্স। কুকুরগুলো দেখানো জায়গায় অনুসন্ধান করে আশেপাশে খুঁজতে লাগলো কি আছে সেখানে। কয়েক সেকেন্ডের ব্যবধানে কুকুরগুলো নিজেই পাহাড়ি লাল বালুর মাটি খুঁড়ে বের করলো ছোট্ট একটি যান্ত্রিক ফোন। একজন র্যাব সদস্যর গ্লাভস হাতে সেই ফোন তুলে কমান্ডারের হাতের দিকে দিতেই তিনি সেটা হৃদের হাতে দিল। অস্থির অশান্ত হৃদ কম্পিত হাতে সেই ফোনটি হাতে তুলল। নিশ্চুপ ভঙ্গিতে একদৃষ্টিতে তাকিয়ে রইল সেই ফোনের দিকে। তখনই পাশ থেকে কমান্ডার হৃদকে উদ্দেশ্য করে বলল, এটা হচ্ছে আপনার পাঠানোকৃত নাম্বারের ফোনটি, যেটা আমরা রাতে লোকেশন ট্র্যাক করেছিলাম সেটি। ধারণা করা যায় এটি মেয়ে দুটোর মধ্যে একজনের ফোন হবে। ওদের হয়তো সন্ত্রাসীগুলো এই রাস্তা দিয়ে ধরে কোথাও নিয়ে গেছে মিস্টার খান। অশান্ত হৃদের মন, মস্তিষ্ক দুটোই দপদপ করছে আগুনের লাভার নেই। এই মুহূর্তে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলতে পারলেও তার মন শান্ত হবে না। হৃদ এই মুহূর্তে ভয়ঙ্করভাবে ঘায়েল হচ্ছে একের পর এক বউয়ের নিখোঁজ হওয়ার চিহ্ন পেয়ে। হৃদ অনুভব করতে পারছে তার বউয়ের তীব্র আকুতি আর ছটফটের লড়াই। নিশ্চয়ই তার বউ শেষ পর্যন্ত অনেক লড়াই করেছে বেঁচে ফেরার। সেই জন্য তো জায়গায় জায়গায় নিজের লড়াইয়ের চিহ্ন রেখে গেল। হৃদ শক্ত হাতের মুঠোয় পিষল ফোনটিকে। চোয়াল শক্ত করে আশেপাশে তাকালো অশান্ত দৃষ্টিতে। বালুমাটির ওপর কয়েকজন মানুষ ধস্তাধস্তি করলো। যেমন গর্তে উঁচু নিচু হয়ে থাকা বর্তমানে তেমন অবস্থায় হয়ে আছে গুহার সামনে। হিংস্রাত্ম হৃদের চোখের পাতা ক্রমশ আবারও লাল হতে লাগলো, অথচ তার বচনভঙ্গি ততই শান্ত দেখালো। হৃদের শান্ত ভঙ্গি দেখে বোঝার উপায় নেই সে এই মুহূর্তে কতটা হিংস্রাত্মকে ঘায়েল শিকারী হয়ে আছে শিকারের অপেক্ষায়। আশেপাশে সিল মেরে জায়গাটা সিজ করে দিল কমান্ডার। তিনি প্রথম অবস্থায় হৃদের মনোভাব ধরতে না পেরে পুনরায় বলল, মিস্টার খান, এটা হচ্ছে একটা গুহা। ফোনটা যেহেতু এখানে পেয়েছি, তাই আশা করা যায় মেয়ে দুটো হয়তো রাতে এই গুহার ভেতরে ছিল। আমরা লোক পাঠাচ্ছি এর ভেতরে। হৃদ গুহার সামনে হাঁটু মুড়ে বসলো ভেতরের দিকে তাকিয়ে। কি জানি সে কি দেখলো গুহার ভেতরে। তার পরপরই শোনা গেল হৃদের অশান্ত কণ্ঠ, এটা গুহা নয়, সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গের দ্বিতীয় রাস্তাটা খুঁজুন কমান্ডার, আশেপাশে কোথাও থাকতে পারে। হৃদের কথায় কমান্ডার একইভাবে হৃদের সাথে বসে। গুহার ভেতরে উঁকি মারতে মারতে বলল, এটা কোনো সুড়ঙ্গ নয় মিস্টার খান। দেখতে সুড়ঙ্গর মতো মনে হলো, আসলে এটা একটি গুহা। আমি আমার 15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এসব পাহাড়ি গুহায় সন্ত্রাসীরা আশ্রয় নেওয়ার জন্য খনন করে। এসব গুহার দ্বিতীয় কোনো পথ থাকে না। তীব্র মেজাজে হাতের মুঠোয় মায়ের ফোনটি পিষে তৎক্ষণাৎ জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো হৃদ। এই মুহূর্তে কমান্ডার হৃদের পাশে বসে থাকা মানেই পরিস্থিতি বিগড়ে যাওয়া। এমনি হৃদের মেজাজ হিংস্রাত্মক হায়নাই হয়ে আছে। কখন থাবা বসাবে ঠিক নেই। মন মস্তিষ্ক জ্বলছে তপ্ত আগুনে। সেই জন্য হৃদ নতুন করে আর আগুন জ্বালাতে চায় না। কমান্ডার রেখে হৃদ এগিয়ে গেল সামনে। উপস্থিতি বাকি র্যাব বাহিনীগুলোর ট্র্যাকিং কুকুর নিয়ে দৌড়ালো হৃদের আগে আগে।
পাহাড়ের উঁচু স্থান হতে অনেকটাই নিচে নামলো সুড়ঙ্গ পথের খোঁজে। একটা সময় হৃদের কথা মতো পেয়েও গেল। সুড়ঙ্গর মুখের খোঁজ পেতে কুকুরগুলো আবারও হইচয়ে ঘেউ ঘেউ করে শব্দ তুলে চেঁচাতেই থামলো সবাই। পুনরায় শনাক্ত হলো মায়াদের ফেলে যাওয়া কিছু একটা জিনিস। গুহার ভেতরে র্যাব ফোর্সের প্রবেশ ঘটতেই সেখানে থেকে উদ্ধার হলো রাফার ফেলে যাওয়া ছোট্ট ব্যাগটি আর মায়ের রক্তাক্ত সাদা হিজাবটি। দুটো জিনিস সংগ্রহ করে হৃদের হাতে তুলে দিতে হৃদ প্রথমে ব্যাগটা হাতে নিল। অস্থির অশান্ত মনে সেটি নাকে বাজাতেই অপরিচিত ঘ্রাণ আসলো ব্যাগ থেকে। হৃদ তৎক্ষণাৎ বুঝতে পারল ব্যাগটি তার বইয়ের নয়। পুনরায় ব্যাগটি ফেরত দিতে দিতে মায়ের হিজাবটি তুলে নিল হাতে। আগের না হিজাবটি আর নাকে বাজাতে হয়নি হৃদের। তার আগে পরিচিত সুবাস বাজলো নাকে। হৃদ থমকে যাওয়ার মতো হিজাবটির দিকে তাকিয়ে রইল গুটি কয়েক সেকেন্ড। পরিচিত সুবাসটি বলছে এই হিজাবটি তার বইয়ের। হিজাবে রক্তের ছিটা দাগ আর পাহাড়ে লাল মাটির ময়লা বর্ণনা করছে তার বউ রাতে এখানেই ছিল। না জানে কতটা আতঙ্কে আর কতটা অসহায়ত্বে আহত অবস্থায় এখানে আশ্রয় নিয়েছিল সে। আচ্ছা, ফোনে যে হৃদকে গুহার কথা বলেছিল, সেটি কি এই গুহার কথাই বলেছিল তার বউ? না, হৃদ আর ভাবতে পারল না। ছটফট অস্থির মনে বলিষ্ঠ হাতে হিজাবটি পিষে হাঁটু ভেঙে বসল সুড়ঙ্গর মুখে। অন্ধকার সুড়ঙ্গের ভেতরে দিনের আলোয় এতটা অন্ধকার দেখালে তাহলে রাতে হয়তো আরো ভয়ঙ্কর অন্ধকার দেখায়। তার বউ নিশ্চয়ই ভয় পেয়ে আহাজারি করেছিল অল্প আলোর জন্য। হৃদের পাশাপাশি তখনকার কমান্ডারটিও বসলো হাতের ফোন আলো জ্বালিয়ে। সুড়ঙ্গের ভেতরে আলো ফেলাতে দেখলো ছোটখাটো গুহার মতো বেশ বড় সুড়ঙ্গ পথ ভেতরের দিকে চলে গেছে। কমান্ডার সেটি দেখে হৃদের দিকে তাকালো আর চোখে। তখন হৃদকে জোর গলায় বলেছিল এসব পাহাড়ি গুহার দ্বিতীয় রাস্তা থাকে না। অথচ ওনার 15 বছরের অভিজ্ঞতা ভুল করে হৃদের ধারণা ঠিক হলো। দেখা মাত্রই কিভাবে বলে দিতে পারলো এটা গুহার নয়, সুড়ঙ্গ পথ ছিল। তিনি তো জানেন এসব গর্তের মতন দেখতে গুহার পাহাড় কেটে বানানো হয় শুধু পাহাড়ি জঙ্গিদের আশ্রয় নেওয়ার জন্য। যেমনটা মানুষ ঘর বানায় তেমনি পাহাড় কেটে জঙ্গিরা গুহা বানায় তাদের নিরাপত্তার জন্য। কিন্তু রিদ খানের ধারণা ওনার অভিজ্ঞতা থেকে এতটা প্রখর কিভাবে হয় এইসব বিষয়ে? এত সহজ ভাষায় কিভাবে সবকিছু আগে বলে দেওয়া সম্ভব? কমান্ডারের চিন্তা ভাবনার মাঝে রিদ সুড়ঙ্গের ভিতরে হাত ঝুঁকিয়ে একটা মসমসে শুকনা পাতা হাতে নিল। রিদকে গভীর মনোযোগ সহকারে পাতাটির দিকে তাকিয়ে থাকতে দেখে তিনিও তাকালো সেদিকে। দেখলো শুকনো পাতাটি রক্তের কালছিটে দাগে দুমড়ে মুচড়ে আছে। পাতাটি দেখে বোঝা যাচ্ছে কেউ একজন হয়তো এই পাতার সাহায্যে নিজের রক্তাক্ত স্থান পরিষ্কার করার চেষ্টা করেছিল। হৃদ পাতাটি হাতে নিয়ে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও কিছু পাতার দিকে তাকালো। বেশ কিছু পাতায় একইভাবে রক্তের দাগ দুমড়ে মুচড়ে পড়ে আছে। হৃদ বুঝতে পারল মায়া বা রাফার মধ্যে কেউ একজন রক্ত পরিষ্কার করতে চেয়েছিল এই পাতার সাহায্যে। শ্বাস আটকে আসার মতো কষ্টে হৃদ বুক ফুলিয়ে শ্বাস টানল কয়েকবার। শেষবার সুড়ঙ্গের ভেতরে তাকিয়ে পুনরায় সে উঠে দাঁড়ালো। যে পথে এসেছিল সেই পথে হাঁটলো পাহাড়ের চূড়ায়। হৃদকে পাহাড়ের উঁচুতে উঠতে দেখে কমান্ডার উঠে দাঁড়াতে দাঁড়াতে তাড়াহুড়ো করে বলল, মিস্টার খান, কোথায় যাচ্ছেন? আমরা তো যাব নিচে, আপনি উপরের দিকে যাচ্ছেন কেন? শক্ত হৃদ উত্তর করল না কমান্ডারের কথায়। সে এতক্ষণে বুঝতে পেরে গেছে তার গন্তব্য এখন কোথায়। বউ তার এই সুড়ঙ্গ পথ ধরে পাহাড়ের ওপরে উঠেছিল রাতে, কিন্তু এরপর কোথায় গিয়েছিল সেটাই হৃদকে জানতে হবে। রাফাকে নিয়ে মায়ার দৌড়ে যাওয়ার একই পথে হাঁটল হৃদ। হাঁটতে হাঁটতে সে একই পথে উঠে দাঁড়ালো পাহাড়ের শেষ পৃষ্ঠে। হৃদ আশেপাশে তাকালো। নিজের ক্রিমিনাল মাইন্ড আরো বিচক্ষণতা কাজে লাগিয়ে মায়াদের রাতের পরিস্থিতি বর্ণনা করতে চাইল নিজে নিজে। বাজ পাখির দৃষ্টি আর প্রখর ব্রেন চালিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করতে করতে বর্ণনা করলো পাহাড়ের শেষ পৃষ্ঠের চূড়ায় দাঁড়িয়ে এখান থেকে ফিরে যাওয়ার পথ বন্ধ। সামনে গহীন গভীর খাদ, আর পেছনে ছিল জঙ্গি ছেলেগুলো। এখান থেকে ঘুরে পুনরায় দৌড়ানোর সুযোগ পাবে না তার বউ, কারণ এতে অনেক সময় লাগবে। ততক্ষণে ছেলেগুলোর হাতে ধরা পড়ার সম্ভাবনা বেশি। যদি তার বউ ধরা পড়তো তাহলে এতক্ষণে তার মৃতদেহটা হলেও হৃদ পেয়ে যেত। কারণ পাহাড়ের বুকে থাকা চোর ডাকাত জঙ্গি সন্ত্রাসী একটা মানুষকেও হৃদ ছাড় দেয়নি বন্দি করার থেকে। এর মানে তার বউকে রাতে কিডন্যাপ করা জঙ্গি ছেলেগুলো হৃদের হাতে বন্দি এই মুহূর্তে। হয়তো তার বউয়ের সন্ধান পেলে ছেলেগুলোকে শনাক্ত করা যাবে। তাই হৃদের বিচক্ষণতা বলছে তার বউ রাতে জঙ্গিদের হাতে পড়েনি, হয়তো প্রাণ বাঁচাতে কিছু একটা করেছে। কিন্তু কি? পিছনে জঙ্গি ছেলেগুলো থাকলে মানুষ ইজ্জত বাঁচাতে অসহায় অবস্থায় কি করতে পারে? পাহাড় থেকে লাফ দিতে পারে? হৃদের হিসাব বরাবর মিলে যেতেই হৃদের বুক আতঙ্কে কাঁপল।
কম্পিত বুকে তাকালো নিচে। দিনের আলোয় ওপর থেকে নিচে তাকালে মানুষের শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতন ভয়ঙ্কর গহীনতা দেখা যায়। হৃদ মায়ের লাফিয়ে পড়া একই স্থানে দাঁড়িয়ে নিচে তাকালো। এক হাতে মায়ের হিজাব চেপে অন্য হাতে মুঠোফোনটি ধরা। অনড় দৃষ্টিতে পাহাড়ের উঁচু হতে তলদেশে তাকিয়ে হৃদের আশেপাশে অসংখ্য মানুষের ভিড়। সবাই মায়াকে খুঁজে বেড়াচ্ছে, অথচ হৃদের বুক কাঁপছে এটা মানতে তার বউ হয়তো রাতে এই দিকটা এসেছিল। জেনে বুঝে নয়তো অসাবধানতায় এই পাহাড়ের চূড়ায় হতে নিচে পড়ে গিয়েছে। হৃদ শূন্য চোখে নিচে একদমে তাকিয়ে রইল। হৃদের হেলিকপ্টার ছাড়া বাকি ৯টি হেলিকপ্টার দেখা গেল এই পাহাড়ের তলদেশে উড়ে বেড়াচ্ছে মায়াদের খোঁজে। হৃদ নিজেও এতক্ষণ এই নিষিদ্ধ জায়গাগুলোতে মায়ের খোঁজ করেছিল, কিন্তু কোথাও পায়নি। হৃদ বুঝতে পারছে না, যদি মেয়ে দুটোর এই দিকেই লাফিয়ে থাকে তাহলে এতক্ষণ পর্যন্ত তাদের একটা চিহ্ন পর্যন্ত পাচ্ছে না কেন। রাত থেকে এই পর্যন্ত সবাই খুঁজে খুঁজে ক্লান্ত। এখন সময় 10টার ঘরে। তার বউ যাবে তো যাবে কোথায়? মাটি খুঁড়ে হলেও পাহাড়ের তলদেশ থেকে বেরিয়ে যাওয়ার কথা, অথচ বিগত 12 ঘন্টা ধরে খোঁজাখুঁজির পরও কোনো হদিশ পাচ্ছে না কেউ। চারপাশে চাপা গুঞ্জন চলছে মায়ার জীবিত নেই, অথচ হৃদের মন মস্তিষ্ক মানতে নারাজ তার বউ জীবিত নেই। হৃদ বুঝতে পারছে সে অনেকটা দেরি করে ফেলেছে তার বউয়ের কাছে পৌঁছাতে, কিন্তু না জানি কতটা দেরি করে ফেলেছে সেই ভয়ে আকাশের দিকে তাকালো হৃদ। বেশ সময় নিয়ে শূন্য আকাশে তাকিয়ে রইল অনুভূতিহীন ভাবে। তার কঠিন ব্যক্তিত্ব নড়ে উঠেছে বইয়ের দহনে। চোখের সামনে দুনিয়াটা ঘুরছে হারানোর ব্যথায়। হৃদ তপ্ত দহনে ব্যথা সহ্য করতে না পেরে হঠাৎই বুক ফাটা আর্তনাদে চিৎকার করে উঠল গলা ফাটিয়ে। হৃদের চিৎকারে আশপাশটা ভয়াবহ হয়ে উঠল থমথমে। আকাশের দিকে তাকিয়ে হৃদের চিৎকারের ধ্বনি বলতে শোনা গেল, হৃদ, আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। তোর মতো অবাধ্য নারীর প্রয়োজন এই হৃদ খানের পড়ে না। শুনেছিস তুই? তোকে ছাড়া আমিও ভালো থাকবো, খুব ভালো থাকবো। হৃদের চিৎকারে আশেপাশের সবাই থমথমে খেয়ে অবাক চোখে তাকালো হৃদের দিকে। একটা মানুষ কতটা ভিতর থেকে ভেঙে পড়লে এভাবে চেঁচাতে পারে পাহাড়ের বুকে। হৃদের প্রতিটা আত্মচিৎকারের ধ্বনি যেন পাহাড়ের বুকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে বারে বার। উপস্থিত শত শত মানুষ নিজেদের খোঁজাখুঁজি ছেড়ে শুধু হৃদের দিকে তাকিয়ে। হৃদের না বলা কথাগুলো যেন সবাই পড়তে পারছে। বউ হারিয়ে পাগল পড়া হৃদের বুক ফাটা আর্তনাদ সবাই দেখতে পারছে। কিন্তু আফসোস, তাদের কারো ক্ষমতা নেই হৃদের বউকে সুস্থ সবল অবস্থায় ফেরত দিতে। কারণ তাদের সবার ধারণা মেয়েটি হয়তো রাতে জঙ্গিদের হাতে পড়ে পাহাড়ের বুকে কোথাও মাটি চাপা হয়ে গেছে, যার জন্য এখনো তারা মেয়েটির সন্ধান খুঁজে পাচ্ছে না। ক্লান্ত হৃদ আকাশের বুকে তাকিয়ে রইল তখনও। কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে ক্রমশ চোখের পাতা বন্ধ করতে করতে শ্বাসরুদ্ধকর অবস্থায় হৃদ বিড়বিড় করে আওড়ালো, আমি ভালো নেই জান। তোকে ছাড়া নিঃশ্বাস আটকে আসার মতো কষ্ট আমি পাচ্ছি। প্লিজ জান, কাম ব্যাক। আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। আই ক্যান্ট। প্লিজ কাম ব্যাক, প্লিজ। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? শোনো, ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমি উৎসাহ অনেক বেশি পাবো। আর তোমরা যদি উৎসাহ বেশি করে দাও তাহলে ভিডিও বড় পাবা, আর ভিডিও তাড়াতাড়ি পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখনো যদি লাইক কমেন্ট শেয়ার না করে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।